আজকে আমাদের আলোচনা হলো দ্বাদশ শ্রেণীর দ্বিতীয় অধ্যায় বচন। দ্বাদশ শ্রেণীর দ্বিতীয় অধ্যায় বচন। বচন হচ্ছে দুই প্রকার, তোমরা দেখো, একটা হচ্ছে নিরপেক্ষ বচন, অপরটা হচ্ছে সাপেক্ষ বচন। এবং নিরপেক্ষ বচন হচ্ছে চার প্রকার, এ, ই, আই, ও। এবং এই বচনগুলো আবিষ্কার করেছে কে? অ্যারিস্টটল। এই বচনগুলো আবিষ্কার করেছে অ্যারিস্টটল। এবং সাপেক্ষ বচন হচ্ছে দুই প্রকার। সাপেক্ষ বচন দুই প্রকার, এই সাপেক্ষ বচনটা আমরা পরের ক্লাসে আলোচনা করবো। আজকে আমরা যেটা আলোচনা হচ্ছে সেটা হচ্ছে নিরপেক্ষ বচন। এবং নিরপেক্ষ বচন হচ্ছে কি? এ, ই, আই, ও। বচন কয় প্রকার? দুই প্রকার, সাপেক্ষ এবং নিরপেক্ষ। আমাদের আজকে আলোচনা হচ্ছে নিরপেক্ষ বচন। আজকে আমরা বচন করতে শিখবো। হ্যাঁ, আমাদের বচন করতে গেলে প্রথমে আমাদের জানতে হবে কি? বাক্য। তোমরা দেখো লেখা আছে কি? বাক্য আমাদের হচ্ছে কি দুই প্রকার। বাক্য বিভিন্ন প্রকার হয়ে থাকে, তো আমাদের যেটা দুটা জানতে হবে আমাদের কি, একটা হ্যাবাচক, একটা নাবাচক। দেখো আর একটা কি আছে, রাম আজ স্কুলে যাবে না। এই বাক্যটা হ্যাবাচক না নাবাচক? এই বাক্যটি হচ্ছে কি নাবাচক। তোমরা জানবে কি যে কোনো একটা বাক্যের শেষে যদি না, নি, নেই, নয়, নৌ, নন এই ধরনের যদি কোনো ওয়ার্ড থাকে সেটা হবে কি আমার নাবাচক বাক্য। এবং তার নিচে দেখো লেখা আছে যদু একজন ভারতীয়, এটা হচ্ছে কি হ্যাবাচক। এখানে দেখো তোমরা না, নি, নেই, নয়, নৌ এই ধরনের কোনো শব্দ এই বাক্যতে নেই। তাহলে আমাদের কি বচন করতে গেলে প্রথমে আমাদের কি জানতে হবে? বাক্য। বাক্যটা আমার হ্যাবাচক না নাবাচক। যদি শেষে না কোনো শব্দ থাকে তাহলে সেটা হবে নাবাচক, এবং যদি না থাকে সেটা হবে হ্যাবাচক। বাক্য বুঝতে পেরেছ? এবার আমরা যেটা আজকে আলোচনা করব সেটা হলো কি, বাক্যকে বচনে পরিণত করার নিয়ম। বাক্যকে বচনে পরিণত করার নিয়ম। আমাদের বচন নিরপেক্ষ বচন কয় প্রকার ছিল? এ, ই, আই, ও। তাহলে প্রথম হচ্ছে কি, এক নাম্বার, এ বচনে পরিণত করার নিয়ম। সকল ড্যাশ হয়। আমাদের এই বচন করতে গেলে আমাদের সকল ড্যাশ হয় ড্যাশ এই ধরনের আমাদের আকারে নিয়ে আসতে হবে। আমাদের এই বচন করতে গেলে সকল আর হয় আমাদেরকে বসাতে হবেই। হ্যাঁ, এই যেমন ফাঁকাটা দেখতে পাচ্ছ, এখানে হবে কি উদ্দেশ্য পদ, এবং এখানে ফাঁকাটা দেখতে পাচ্ছ, এটা হবে কি বিধেয় পদ। এটা উদ্দেশ্য পদ, এটা বিধেয় পদ। তাহলে আমরা একটা এক্সাম্পল দেখি। তোমরা উদাহরণটা দেখো, উদাহরণটা কী দিয়েছি? সকল মানুষ হয় মননশীল জীব। তোমরা মনে রাখবে একটা বচনের অংশ হলো চারটি, একটা, দুইটা, তিনটা এবং চারটা। এই সকলকে বলছে কি ওরা পরিমাণ। পরিমাণ এটা হচ্ছে কি উদ্দেশ্য পদ, এটা হচ্ছে কি সংযোজক, এটা কি বিধেয় পদ। তোমরা সবসময় মনে রাখবে কি, এটা সংযোজক বা গুণ, এটা সকল, পরিমাণ বা মানব। আমাদের এই গুণের পরে থেকে যতটা অংশ থাকবে সেটা সম্পূর্ণ হবে কি বিধেয় পদ, এবং গুণ থেকে সকলের মধ্যে যতটা অংশ হবে সেটা হবে উদ্দেশ্য পদ। প্রত্যেকটা বচনের আমাদের চারটা অংশ: পরিমাণ, উদ্দেশ্য, সংযোজক, বিধেয় পদ। আমরা এই বচন জেনে গেলাম। আমাদের এই বচন করতে গেলে কি সকল আর হয় বসাতে হবে। এবার আমরা ই বচন দেখে নেব। ই বচন নিয়ে পরিণত করার নিয়ম। আমাদের কোনো ড্যাশ নয় ড্যাশ। আমাদের এই বচন করতে গেলে
কোনো ড্যাশ নয় ডস এই আকারে আমাদের নিয়ে আসতে হবে। তাহলে আমরা একটা এক্সাম্পল দেখি। কোনো মানুষ নয় স্বার্থপর। এক্ষেত্রে দেখো আমাদের, আমি আগে বলেছি যে একটা বচনের অংশ কয়টি? 4টি। এটা হচ্ছে কি পরিমাণ, এটা হচ্ছে কি উদ্দেশ্য, এটা কি হচ্ছে সংযোজক, এটা কি বিধেয় পদ। তাহলে আমাদের ই বচন আমরা বুঝতে পেরে গেছি। ই বচন করতে গেলে আমাদের কি কোনো নয় এই আকারে নিয়ে আসতে হবে। এবার আমরা দেখে নেব আই বচন করার নিয়ম। আই বচনে পরিণত করার নিয়ম। কোনো কোনো ড্যাশ হয় ড্যাশ। আমাদের আই বচন করতে গেলে কি কোনো কোনো ড্যাশ হয় ড্যাশ এই আকারে নিয়ে আসতে হবে। এই ড্যাশের মধ্যে কী থাকবে? আমাদের উদ্দেশ্য পদ, এবং এখানে কী থাকবে? বিধেয় পদ। তাহলে আমরা একটা এক্সাম্পল দেখি। কি বললাম? কোনো কোনো মানুষ হয় মনস্বীতে। এখানে এই কোনো কোনো কী হবে? পরিমাণ। মানুষ হচ্ছে কি উদ্দেশ্য পদ, এবং হয় কি হচ্ছে সংযোজক, আর মরণশীল কি হবে? বিধেয় পদ। একটা বচনের অংশ হচ্ছে 4টা: পরিমাণ, উদ্দেশ্য, সংযোজক বা গুণ, বিধেয় পদ। আমাদের এই বচনের পরিমাণ কী ছিল? সকল। এবং ই বচনের পরিমাণ কী ছিল? কোনো। আই বচনের পরিমাণ কী হলো? কোনো কোনো। এবার আমরা যেটা দেখে নেব সেটা হচ্ছে কি ও বচনে পরিণত করার নিয়ম। ও বচনে পরিণত করার নিয়ম। আমাদের বহুবচন করতে গেলে কি আমাদের কোনো কোনো ড্যাশ নয় ড্যাশ এই আকারে নিয়ে আসতে হবে। এই ড্যাশে আমাদের কি বসবে? উদ্দেশ্য পদ, এবং এই ড্যাশে আমাদের কি বসবে? বিধেয় পদ। আমরা একটা এক্সাম্পল দেখি। কি বললাম? কোনো কোনো শিশু নয় সরল প্রকৃতির। আমাদের এখানে কোনো কোনো কী হবে? পরিমাণ। শিশু কী হবে? উদ্দেশ্য পদ। নয় কী হবে? সংযোজক, এবং সরল প্রকৃতির কী হবে? বিধেয় পদ। তাহলে আমাদের 4টা বচন আমরা জেনে গেলাম। এ বচন করতে গেলে আমাদের কী লাগবে? সকল ড্যাশ হয় ড্যাশ। ই বচন করতে গেলে আমাদের কী লাগবে? কোনো ড্যাশ নয় ডস। আই বচন করতে গেলে আমাদের কী লাগবে? কোনো কোনো ড্যাশ হয় ড্যাশ। এবং ও বচন করতে গেলে আমাদের কী কী লাগবে? কোনো কোনো ড্যাশ নয় ড্যাশ। এই 4টা আমাদের বচন করতে গেলে আমাদের এই আকারে নিয়ে আসতে হবে। এবার আমরা যেটা জানবো কোনো বাক্যকে বচনে পরিণত করার নিয়ম। আমরা কীভাবে একটা বাক্যকে বচনে প্রকাশ করব। 1 নম্বর দেখো, এ বচনে পরিণত করার নিয়ম। আমাদের একটা বাক্যকে যখন আমরা বচনে প্রকাশ করব তখন আমাদের কিছু শব্দ আমাদের জানতে হবে।
এবং শব্দগুলো, সেই শব্দগুলো যদি কোনো বাক্যে থাকে এবং বাক্যটা যদি হেবাচক হয় তাহলে কোন বচনে পরিণত হবে, এবং বাক্যটা যদি নাবাচক হয় তাহলে কোন বচনে পরিণত হবে, সেগুলো আমাদেরকে দেখে নিতে হবে। তাহলে তোমরা একবার ওয়ার্ডগুলো দেখে নাও যে আমি কী কী ওয়ার্ড দিচ্ছি এ বচন করার জন্য। তোমরা ওয়ার্ডগুলো দেখো, সকল, সব, সমস্ত, প্রত্যেক, সর্বত্র, যে কেউ, যে কোনো, যে সে, যেখানে সেখানে, অবশ্যই, নিশ্চয়, একান্তভাবে, যদিতবে, যাহা তারা, সর্বদা, নিশ্চিতভাবে। বাক্য, এইগুলো শব্দ যদি কোনো বাক্যে থাকে এবং বাক্যটা যদি হেবাচক হয় তাহলে আমাকে এ বচনে পরিণত করতে হবে, এবং এই শব্দগুলো যদি কোনো বাক্যে থাকে আর বাক্যটি যদি নাবাচক হয় তাহলে আমাদের কি ও বচনে পরিণত করতে হবে। তাহলে আমরা একটা উদাহরণ দেখি, একটা উদাহরণ দেখলে আমরা বুঝতে পারবো। তোমরা উদাহরণটা দেখো, কি যে সব মানুষ মরণশীল। আমার প্রথম কাজ হবে কি, আমাকে চিনতে হবে যে বাক্যটা আমার হেবাচক না নাবাচক। তোমরা দেখো বাক্যটা এখানে হেবাচক না নাবাচক, কী আছে বাক্যটা, সব মানুষ মরণশীল, দেখো বাক্যটা হেবাচক। এবং তোমরা উপরে দেখো যে আমার যেমন সব মানুষ মরণশীল, এগুলোর মধ্যে কোন শব্দটা আমার এ বচনে নেমে আছে, দেখো সব কথাটি আমার এ বচনে আছে এবং কি বাক্যটা হেবাচক আছে। হেবাচক থাকলে আমাকে কী বচন করতে হবে, এ বচন। তাহলে এ বচন করতে গেলে আমাকে কি প্রথমে আমাকে এ লিখতে হবে। এ লিখলে আমি কি প্রথমে আমরা কী জেনেছি, সকল আমাকে লিখতে হবে। তারপর কি মানুষ হয় মরণশীল, জি, সকল মানুষ হয় মরণশীল জি। তাহলে দেখো আমি যে ওয়ার্ড দেখে চিনবো এই বচন হলো, সে ওয়ার্ড শব্দটা আমার বচন করার সময় কি উঠে যাবে। তাহলে দেখো এই সব কথাটা দেখি আমরা চিনতে পেরেছিলাম কি যে এই বচন, সেই ক্ষেত্রে আমাকে সব শব্দটা তোমরা ভেবে নেবে যে মনে মনে শব্দটা উঠে গেছে, এবং মানুষ মরণশীল, এই মানুষটা কী হচ্ছে আমাদের উদ্দেশ্যপদ। এবং এই বচন করতে তোমরা জানো আমাদের গুণটা কি হয় বসাতে হবে, তাহলে আমরা হয় বসিয়ে দিচ্ছি এবং কি মরণশীলটা বিধেয় পদে বসিয়ে দিলাম। তাহলে কি সকল মানুষ হয় মরণশীল, এটা হলো কি আমাদের বচন। পরীক্ষায় আমাদের এরকম একটা বাক্য দিয়ে দিবে, আমাদেরকে বচনে প্রকাশ করতে হবে। তাহলে আমরা আরেকটা নাবাচক দিয়ে এখন দেখি একটা উদাহরণটা কী দেওয়া আছে, সকল শিশু সরল নয়। বাক্যটা কি বাক্য, হেবাচক না নাবাচক, বাক্যটা হচ্ছে নাবাচক। নাবাচক আছে এবং কি দেখো সকল কথাটি আছে, তাহলে আমাদের কি বচন করতে হবে, ও বচন। দেখো এই যে সকল এবং নয়, এই এই ওয়ার্ড আর এই ওয়ার্ডকে দেখে আমি চিনলাম কি ও বচন, তাহলে আমরা ও করি। আমি আগে বললাম যে ওয়ার্ড থেকে চিনব বচন হবে, সেই ওয়ার্ডটা কি বচন করার সময় বসবে না। তাহলে কি ও বচন করতে কি কোনো কোনো লিখতে হবে আমাকে, কোনো কোনো শিশু নয় সরল প্রকৃতি। তোমরা আরও কিছু উদাহরণ বই থেকে দেখে নেবে, আমি যার সময় অল্প ক্লাসের জন্য দুটো উদাহরণ দিয়ে দেখিয়ে দিলাম। ই বচনে পরিণত করার নিয়ম, কিছু নিয়ম শব্দগুলো তোমরা দেখো, নয়, নেই, কখনো নয়, কোনো মতে নয়, কোনো নয় প্রভৃতি শব্দ কোনো বাক্যে থাকলে ই বচন করতে হবে। যেমন তোমরা একটা উদাহরণ দেখো, বললাম কি এক্সাম্পল, মানুষ পূর্ণ নয়। দেখো বাক্যটা নাবাচক আছে এবং কি নয় আছে, নয় থাকলে কী বচন হবে, ই বচন হবে। এই ওয়ার্ড নয় দেখে চিনলাম আমরা কি ই বচন, তাহলে নয় শব্দটা কি এখান থেকে উঠে গেল, মনে মনে ভেবে নেবে যে এখান থেকে নয় কথাটা কি নেই। তাহলে ই করতে গেলে আমি কী জানতে হবে, কোনো, এটা উদ্দেশ্যপদ, এটা বিধেয়পদ, মানুষ নয় পূর্ণ, এটা হচ্ছে বাক্য, এটা কি বচন। যে ওয়ার্ড থেকে চিনব এই বচন হলো, সে ওয়ার্ড কি বচন করার সময় কোনোদিনও বসবে না। তোমরা আরেকটা উদাহরণ দেখো, বাক্যটা কি দেওয়া আছে, কোনো ছাত্র সফল হয়নি। এই যে দেখো কোনো আর নি, এই যে ওয়ার্ডটা দেখো কোনো নয়, নয় মানেই নি, তাহলে আমাদের কোনো আর নি থাকলে কী বচন হবে, ই বচন। তাহলে এই ওয়ার্ড দিয়ে বচন করার সময় কি মনে মনে কি উঠে গেছে, তাহলে কী হলো, ছাত্র সফল হয়, তাহলে এটা কি হলো, ই বচন। কোনো ছাত্র কি উদ্দেশ্যপদ, নয় সফল ব্যক্তি,
বুঝতে পেরেছো? মানে যে ওয়ার্ড থেকে চিহ্ন যেটা বচন হবে সেটা বচন কোনোদিনও বসবে না, বাকি শব্দগুলো বসবে। কোনটা উদ্দেশ্য কোনটা বিধেয় সেটা তোমাদেরকে দেখে নিতে হবে। এবার আমরা দেখব আয় বচনে পরিণত করার নিয়ম। 3 নম্বর নিয়ম, শব্দগুলো দেখো, কিছু, কতক, কতকগুলো, প্রায়, প্রায় সব, দুই একটি বাদে, সব, একটি ছাড়া সব, মাঝে মাঝে, অধিকাংশ, বেশিরভাগ, শতকরা, কোনো কোনো, সাধারণত, কয়েকটি। এবং কোনো বাক্যে দেখবে আছে কথাটি আছে, যদি আছে থাকে সেক্ষেত্রে, এবং বাক্যগুলো যতগুলো ওয়ার্ড সামনে আমরা দেখলাম, যদি বাক্যটা হেবাচক হয় তাহলে আমাদের আয় বচন করতে হবে, এবং বাক্যটি যদি নাবাচক হয় তাহলে আমাদের অবচন করতে হবে। তোমরা একটা এক্সাম্পল দেখো, কী দেওয়া আছে বাক্যটা, কিছু ছাত্র পণ্ডিত। বাক্যটা হেবাচক না নাবাচক? বাক্যটা আছে হেবাচক। এবং তোমরা দেখো এই যে কিছু কথা দেখো, এই কিছু প্রথমে দেওয়া আছে এবং বাক্যটা হেবাচক। হেবাচক করলে কী হবে? আয়। তাহলে কিছু হয়েছে, এই কিছুর জন্য আমরা চিনতে পারলাম কি? আয়। এবং তাহলে কী হবে? কোনো কোনো ছাত্র হয় পণ্ডিত, এটা হলো বচন। কিছু থেকে চিনলাম আমরা কি আয় বচন, সেক্ষেত্রে আমাদের বচন করার সময় কি কিছু ওয়ার্ডটা কোনোদিনও বসবে না, কারণ আমরা কিছুর জন্য আমরা আয় বসিয়েছি। তার আরেকটা উদাহরণ দেখো, 2 নম্বর, প্রায় মানুষ ধার্মিক নয়। তাহলে দেখো বাক্যটা কি আছে? নাবাচক। দেখো এখানে নয় আছে, নয় মানে নাবাচক, এবং প্রায় আছে, এই যে প্রায় এবং নয়, এই যে নয় এবং প্রায়, এই ওয়ার্ড দিয়ে দেখে আমি কী চিনলাম? বাক্যটা নাবাচক। যে প্রায় আছে, এই যে দেখো প্রায়, সে নাবাচক, নাবাচকের জন্য কি? ও। তাহলে কি কোনো কোনো মানুষ নয় ধার্মিক। বুঝতে পেরে গেছো? 4 নম্বর নিয়মটা দেখো, প্রথমে আমি কি লিখেছি? ব্যতিক্রম। আবার কি, এই শব্দগুলো যদি কোনো বাক্যে থাকে তাহলে আমাকে এই বচন করতে হবে। দেখে নাও, কেবলমাত্র, একমাত্র, শুধুমাত্র, শুধু, কেবল, ব্যতীত না, ছাড়া না প্রভৃতি শব্দ যদি কোনো বাক্যে থাকে তবে এ বচনে করতে হবে। কিন্তু বাক্যের উদ্দেশ্যবোধ বচনে বিধেয়বোধ হবে, এবং বাক্যের বিধেয়বোধ বচনে উদ্দেশ্যবোধ হবে, বা চেঞ্জ করতে হবে। তোমরা ব্যাপারটা, যেটা বাক্যের আমার উদ্দেশ্যবোধ হতো সেটা বচন করার সময় আমাদের কী হবে? বিধেয়বোধ। এবং যেটা বাক্যের বিধেয়বোধ ছিল সেটা বচন করার সময় হবে উদ্দেশ্যপদ। তোমরা একটা এক্সাম্পল দেখো, এক্সাম্পল দেখলে বুঝতে পারবে ব্যাপারটা। উদাহরণটা দেখো, কী আছে? কেবলমাত্র স্নাতকেরা এই পদের যোগ্য। এই যে দেখো কেবলমাত্র, এই যে কেবলমাত্র দেওয়া, কেবলমাত্র, তাহলে কী করতে হবে? এ বচন। আমি এ লিখে দিই। সকল, কী বলছে? আমাদের চেঞ্জ করতে হবে, যেটা বিধেয়, এই যে এটা হচ্ছে বিধেয়, এটা হচ্ছে উদ্দেশ্য, এটা হচ্ছে উদ্দেশ্য, এটা বিধেয়। যেটা বিধেয় আমাকে সেটা আগে নিতে হবে। তার মানে সকল এই পদের যোগ্য ব্যক্তি হয় স্নাতক। ব্যাপারটা বুঝতে পেরেছো? আমাদের কি, যেটা ভিডিও সেটা আগে হবে এবং যেটা উদ্দেশ্য সেটা হবে ভিডিওতে। এই ধরনের ওয়ার্ডগুলো যদি থাকে বা শব্দগুলো থাকে তবেই আমাদের চেঞ্জ হবে, নচেত কি আমাদের উদ্দেশ্য ভিডিও চেঞ্জ হবে না। হ্যাঁ, তোমরা আরেকটা উদাহরণ দেখো, 2 নম্বর, একমাত্র শিশুরা এই বাগানে খেলতে পারবে। এই যে দেখো তোমরা, একমাত্র, এই যে একমাত্র দেওয়া আছে, তাহলে কী হবে? এই ওয়ার্ড দেখে চিনলাম আমি কি? এই বচন। সকল কি, শিশুরা হচ্ছে উদ্দেশ্যপদ, এই বাগানে খেলতে পারবে কি? বিধেয়পদ। তাহলে আগে বিধেয়টা নিয়ে আসতে হবে, এই বাগানে খেলতে পারবে ব্যক্তি হয় শিশু। তাহলে কি ভিডিওটা নিয়ে আসলাম আগে,
এবং উদ্দেশ্যটা কি চলবে। এবং তোমরা বচন করার সময় সোজা মনে রাখবে যে রা, রি, রে, রই, রাজনীতিবিদ, রায়, এই ধরনের কোনো শব্দ যদি থাকে তাহলে কি শুধু প্রথমটুকু বলবে, রা, রি, রে এগুলো উঠে যাবে। তাহলে দেখো শিশু রা ছিল, কি হয়েছে শিশু। 5 নম্বর নিয়মটা দেখো কি ক্বচিৎ, কদাচিৎ, খুব কম, নেই বললেই চলে প্রভৃতি শব্দ যদি কোনো বাক্যে থাকে এবং বাক্যটি যদি হ্যাবাচক হয় তাহলে আমাদের ও বচন করতে হবে, এবং বাক্যটা যদি নাবাচক হয় তাহলে আমাদের আয় বচন করতে হবে। এই শব্দগুলো যদি কোনো বাক্যে থাকে হ্যাবাচক হলে ও বচন এবং নাবাচক হলে আয় বচন। আমরা তাহলে একটা উদাহরণ দেখি। উদাহরণ কী দেওয়া আছে, মানুষ ক্বচিৎ সুখী হয়। বাক্যটা হ্যাবাচক না নাবাচক? বাক্যটা হচ্ছে কি হ্যাবাচক। তাহলে তোমরা দেখো এখানে দেওয়া আছে কি হ্যাবাচক, হ্যাবাচক হলে কি ও। এই দেখো ক্বচিৎ কথাটা পেয়েছি, এই দেখো দেওয়া আছে প্রথমে ক্বচিৎ, তাহলে ক্বচিৎ ওয়ার্ডটা আমাদের মনে মনে কি উঠে গেল। তাহলে ও বচন করতে গেলে কী করতে হবে, আমি কোনো কোনো মানুষ নয় সুখী। বুঝতে পেরেছ? তোমরা তাহলে আরেকটা উদাহরণ দেখো, পরের উদাহরণটি দেখো, খুব কম ছাত্র পড়ায় মনোযোগী নয়। বাক্যটা কী বাচক, হ্যাবাচক না নাবাচক? দেখো নয় শব্দ আছে, তার মানে বাক্যটা নাবাচক। তোমরা এখানে দেখো খুব কম, এই দেখো খুব কম দেওয়া আছে এবং বাক্যটা কি নাবাচক। তাহলে কি এই ওয়ার্ড এবং এই ওয়ার্ড বচন করার জন্য কি বাদ পড়বে, এবং নাবাচক থাকলে কি বচন হবে, আয়। তাহলে এ খুব কম আর নয় কি বচন করার জন্য আমরা উঠে গেল। হ্যাঁ, তাহলে আয় করতে হলে কী হবে, কোনো ছাত্র হয় পড়ার মনে। বুঝতে পেরেছো? এটা হচ্ছে বচন। কোনো ছাত্র হয় পড়ায় মনে। তোমরা 6 নম্বর নিয়ম দেখো, বলছি প্রশ্নবাচক বাক্যকে বচনে পরিণত করার সময় উত্তরের দিকে লক্ষ্য রাখতে হবে। এক্ষেত্রে আমার কাছে উত্তরটি যদি হ্যাবাচক হয় তবে এ বচন হবে, আর উত্তরটি যদি নাবাচক হয় তবে ই বচন করতে হবে। মানে কোনো বাক্যের শেষে যদি প্রশ্নবাচক চিহ্ন থাকে সেক্ষেত্রে তোমরা মনে রাখবে কি যে প্রশ্নটা নিজে কাছে যদি অ্যান্সারটা হ্যাবাচক হয় বা আমার কাছে অ্যান্সারটা যদি হ্যাবাচক হয় তবে এ বচন হবে, এবং আমার কাছে কোশ্চিনটা যদি নাবাচক হয় বা বাক্যটা যদি নাবাচক হয় তবে ই বচন করতে হবে। মানে তোমরা সবসময় কোশ্চিনটা নিজেকে করবে, মানে তোমাকে যেহেতু শেষে প্রশ্নবাচক চিহ্ন দেওয়া আছে মানে কি কোশ্চিনটা তোমাদেরকে করেছে, সেক্ষেত্রে উত্তরটা যদি হ্যাবাচক হয় তাহলে এ বচন, এবং উত্তরটা যদি নাবাচক হয় তবে এই বচন। তোমরা একটা এক্সাম্পল দেখো, এক্সাম্পল দেখলে বুঝতে পারবে। তোমরা বাক্যটা দেখো কি বলেছে, কোন মাতা স্নেহশীলা নন। তোমরা জানো মা মানে কি স্নেহ মমতায় ভরা থাকবেই, এবং বাক্যটা শেষে কী আছে, প্রশ্নবাচক চিহ্ন। তাহলে তোমার নিজেকে কোশ্চিনটা করো যে কোন মাতা স্নেহ ছিলেন, মা মানে কি স্নেহ থাকবেই, থাকছে। তাহলে অবশ্যই কি আমার কাছে অ্যান্সারটা কি হ্যাবাচক হচ্ছে। যদি হ্যাবাচক হয়ে থাকে তাহলে কী বচন হবে, এ বচন হবে। তাহলে কী হবে, এ সকল মাতা হয় কী হবে, স্নেহশীলা। বচন আমি কোশ্চিন করেছিল কোন মাতা স্নেহশীলা, আমরা অ্যান্সার কি দিলাম, এ সকল মাতা হয় স্নেহশীলা। পরে একটা উদাহরণ দেখো তোমরা, 2 নম্বর উদাহরণটা দেখো, কে নিজের দেশকে ভালোবাসে না। নিজেকে আমরা যে কোশ্চিনটা করি তাহলে কী হবে, যে সবাই নিজের দেশকে ভালোবাসে। এই 6 নম্বর নিয়ম যদি কোনো বাক্যের শেষে প্রশ্নবাচক চিহ্ন থাকে তবেই কিন্তু প্রযোজ্য হবে, নচেত কিন্তু প্রশ্নবাচক নিয়মটা আমাদের হবে না। তাহলে কী আছে এটা আমার, কে নিজের দেশকে ভালোবাসে না, সকল ব্যক্তি নিজের দেশকে ভালোবাসে, এ বচন। সকল ব্যক্তি হয় কী হবে, সকল ব্যক্তি হয় দেশপ্রেমিক।
এটা হচ্ছে কি বচন। ক্লিয়ার? তাহলে আমরা একটা নাবাচক উদাহরণ দিই, তাহলে আমাদের মুখ থেকে যেন অটোমেটিকলি না বেরোয়, সেমন একটা উদাহরণ আমরা দেখে নিই। 3 নম্বর উদাহরণ দেখো কী দিয়েছে, কোনো সাধু কি চোর? আচ্ছা তোমরাই বলো, কোনো সাধু যদি সাধু হয়ে থাকে সে কি চোর হবে? কিছুতেই ও চোর হবে না। তার আমাদের মুখ থেকে কি না বেরোচ্ছে, না মানে কি ই বচন। দেখো কোনো লেখা আছে, যদি নাবাচক হয় তাহলে ই বচন, তাহলে ই হবে কোনো সাধু নয় চোর। যদি সে সাধু হয়ে থাকে তাহলে কি সে চোর হবে না। আমাদের মুখ থেকে অটোমেটিকলি কি না বেরোচ্ছে, সেই কারণে আমাদের বাক্যটা কি ই বচন, বাক্যটা আমাদের ই বচনে করতে হবে। এবার তোমরা লাস্ট নিয়ম দেখো 7 নম্বর। 7 নম্বর নিয়ম দেখো, বাক্যের উদ্দেশ্যবোধের দ্বারা যদি কোনো নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, জাতি প্রভৃতিকে বোঝায় এবং বাক্যটা যদি হ্যাবাচক হয় তাহলে আমাদের কি এ বচন করতে হবে, এবং বাক্যটা যদি নাবাচক হয় তাহলে আমাদের ই বচন করতে হবে। কিন্তু সবসময় মনে রাখবে, দেখো সামনে আমি স্টার মার্ক করে দিয়েছি, কিন্তু বচন করার সময় পরিমাণ ব্যবহার করা যাবে না। আমরা পরিমাণ বলতে কি জানি, সকল, কোনো, কোনো এগুলো তো পরিমাণ, মানে আমরা বচন করব কিন্তু পরিমাণটা ব্যবহার করতে পারবো না। উদ্দেশ্য, গুণ, বিধেয় আমাদের এগুলো ব্যবহার করতে হবে। যদি নির্দিষ্ট কাউকে উল্লেখ করে বলে সেক্ষেত্রে আমরা একটা উদাহরণ দেখি, উদাহরণ দেখলে ব্যাপারটা বুঝে যাব। বাক্যটি কি দেওয়া আছে, ওই লোকটি সৎ। কাকে বলেছে? ওই লোকটিকে। তাহলে আমাদের বাক্যটা কী আছে, হ্যাবাচক। তাহলে আমাদের এই করতে হবে, কী হবে, ওই লোকটি হয় সৎ। আমাদের কি, আমরা এ বচন করলে আমরা কী বসতাম, সকল। তাহলে আমাদের সকল কিন্তু হবে না, কেন নির্দিষ্ট করে যদি বলে দেয় তাহলে সেক্ষেত্রে আমাদের পরিমাণটা ব্যবহার করা যাবে না, এখানে বলে দিচ্ছি। তাহলে শুধু কি আমাদের গুণ, এটা হচ্ছে উদ্দেশ্যপদ, এটা হচ্ছে বিধেয় পদ। উদ্দেশ্য আমরা বসিয়ে দিলাম এবং বিধেয় পদ, তাহলে ওই লোকটি হয় সৎ। তোমরা আরেকটা উদাহরণ দেখো, 2 নম্বর উদাহরণ কী দিচ্ছে, কলকাতা বড় শহর। আচ্ছা আমরা জানি কলকাতা কটা আছে, কলকাতা কিন্তু একটাই আছে। তাহলে এক্ষেত্রে কি, যদি একটা থাকে আমাদের বাক্যটা হ্যাবাচক আছে, হ্যাবাচক তাহলে কী বচন হবে, এ বচন বলেছি। কী হবে, কলকাতা হয় বড় শহর। তাহলে কলকাতা হয় বড় শহর। তোমরা 3 নম্বর উদাহরণ দেখো কী বলেছে, সে গায়ক নয়। বাক্যটা কী আছে, নাবাচক। নাবাচক আছে, এবং নাবাচক থাকলে কী হবে, দেখো উপরে লেখা আছে কি ই বচন। এই যে দেখো নাবাচক থাকলে কী হবে, ই বচন দেওয়া আছে। এবং কি বলেছে, যদি কাউকে নির্দিষ্ট উল্লেখ করে বলা থাকে তাহলে কী হবে, পরিমাণ কিন্তু ব্যবহার করা যাবে না। তাহলে গায়কটাকে সে, তাহলে কী হবে, ই বচন। সে নয় গায়ক। যদি নির্দিষ্ট করে এই ক্ষেত্রে আমাদের এই রুলসটা হচ্ছে কি, যদি নির্দিষ্ট কাউকে উল্লেখ করে বলে দেয় তবে কিন্তু প্রযোজ্য, নচেত কিন্তু আমাদের এই রুলসটা প্রযোজ্য নয়। আমাদের সাধারণত 1 থেকে 3 নম্বর রুলস প্রযোজ্য, বা 4 নম্বর রুলস ভালো প্রযোজ্য হয়। বাকিগুলোকে যদি উল্লেখ করে বলে তবে হবে, নচেত কিন্তু হবে না। তোমরা এই বচনে করার জন্য এই যে রুলসগুলো দিলাম, তোমরা ভালো করে বাড়িতে প্র্যাকটিস করবে, এবং প্র্যাকটিস করার পর তোমরা বই থেকে উদাহরণগুলো এখান থেকে তুমি দেখো, এবং বাড়িতে বইতে বারবার প্র্যাকটিস করো। প্র্যাকটিস করার পর তোমরা আশা করি বচন চ্যাপ্টার, আশা করি তোমাদের সবার ধারণা ক্লিয়ার হয়ে যাবে। তোমরা প্লিজ ভিডিওটা বারবার দেখো, যদি বুঝতে অসুবিধা হয় তো আমি নিচে নাম্বার দিয়ে দেবো, এবং ওই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করে আমার সাথে যোগাযোগ করবে। ঠিক আছে, নমস্কার।